नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के आमरा मॉडल क्वेश्चन पेपर 34 निये आलोचना करब। एर आगे किन्तु 1 থেকে 33 पर्यन्त जे सब सेटगुलो दिएछि जारा एखोनो सेगुलो देखोनी तारा किन्तु देखे निओ, केनना तोमरा जानो जारा ना जानो जारा नतून देखछो तारा देखते पाबे जे आमादेर एखाने कि 50टा तोमार कोश्चेन निये आलोचना हय, किन्तु 50टार बाइरेओ किन्तु आमरा अपशन निये अनेक किछु तोमादेर तथ्य दिए थाकि। और जा आपकामिंग जो परीक्षा आछे आरपीएफर ऊपर टार्गेट करे आमरा सेटगुलो बानाচ্ছি ঠিকই, बाट জিকে तो জিকেই হয় তোমরা জানো। तो জিকের সেটগুলো কিন্তু আরআরবি এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সামনে যে গ্রুপ ডি পরীক্ষা আছে রেলের, পিএসসি মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আর দেরি না করে তোমরা কিন্তু শেয়ার করো, একটু আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করো এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। চলো আজকে 34 ক্লাস নাম্বার। चलो फार्स्ट क्वेश्चन কি আছে বলছে নিচের কোনটি একটি অলিক বল বলা হয়। নিচের কোনটিকে অলিক বল বলা হয়? অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, অভিসারী বল নাকি অপসারী বল? দেখো অপকেন্দ্র অভিকেন্দ্র বল এর আগে আমি বুঝিয়েছি। অভিকেন্দ্র অপকেন্দ্র মানে হচ্ছে ধরো সাপোজ একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো মনে করো তুমি একটা লাঠির মধ্যে একটা দড়ি দিয়ে একটা ঢিলকে বেঁধে তুমি ঘোরাচ্ছ। আমরা অনেকেই করি, লাঠির মধ্যে একটা দড়ি দিয়ে যদি আমরা একটা ঢিলকে বেঁধে ঘোরাই তাহলে এই ঢিলটার সঙ্গে মানে যদি ঘোরাই তাহলে ঢিলটা কী হবে, একটা ছিটকে যাওয়ার চান্স থাকবে। এই যে ছিটকে যাওয়ার ব্যাপারটা, ঢিলটা যে ছিটকে যাচ্ছে, তো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে অপকেন্দ্র বল। ক্লিয়ার? যাকে বলা হয় সেন্ট্রিফুগাল ফোর্স। এটা কিন্তু ইংলিশ টার্মেও দেয়, কিন্তু আমি এই কারণে মাঝে মাঝে কিছু ইংলিশ টার্ম করি, কারণ অনেকেই আছে তোমরা অনেক পরীক্ষা ইংরেজিতে হয়, যদিও এখন প্রচুর সেন্ট্রালের সব পরীক্ষাই ম্যাক্সিমাম বাংলাতে করে দিয়েছে, যেটা এসএসসি এমটিএস বলো, সিএইচএসএল বলো, যেগুলো ইংলিশে হতো সেগুলো এখন বাংলাতে করে দিয়েছে। ওকে, তো সেই কারণে কোনো চাপ নেই। তবুও তোমাকে তো ইংলিশ টার্মেও দিতে পারে না, অপকেন্দ্রিক বল না দিয়ে তোমাকে সেন্ট্রিফুগাল ফোর্স দিতে পারে। তো এই কারণেই ইংলিশ টার্মগুলো আমি বলে যাই, তোমরা শুনে নাও, শুনতে শুনতেই সব মুখস্থ হয়ে যাবে। সেন্ট্রিফুগাল ফোর্স, তারপরে অভিকেন্দ্র বল মানে কি সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিপিটাল। তো এই যে অলিক বল, এই অলিক বল কিন্তু অ্যাকচুয়ালি অপকেন্দ্র বল, দ্যাট ইজ সেন্ট্রিফুগাল ফোর্স। অভিকেন্দ্রিক বল মানে কি? অভিকেন্দ্রিক বল মানে হচ্ছে যে ঢিল আর তোমার লাঠির সঙ্গে যে দড়ি বাঁধা, ফলে ঢিল আর লাঠির মধ্যে একটা আকর্ষণ বল, বা বলতে পারো এই অভিকেন্দ্র বল অনেকটা কুলম্ব বলের মতো। কুলম্বীয় আকর্ষণ বল তোমরা নাম শুনেছো, কুলম্ব ফোর্স, তাই না? কুলম্ব বল, কুলম্বের সূত্র, যে এই কুলম্বীয় বলের মতো কিন্তু অভিকেন্দ্রিক বল। অভিসারী বলটা আলাদা, অপসারী বলটা আলাদা, সেটা নিয়ে পরে দেখা যাবে। তো অলিক বল কোনটা? অলিক বলও কিন্তু একটা অপকেন্দ্র বল। কোন রাজ্যকে ল্যান্ড অফ টেম্পল বলা হয়? দেখো তোমরা সবাই জেনে থাকবে যে ভগবানের দেশ কাকে বলা হয়, তাই না? সেটাকে বলা হয় ভারতের কেরালা রাজ্যকে। কিন্তু ল্যান্ড অফ টেম্পল কাকে বলা হয়, অর্থাৎ তোমার মন্দিরের ভূমি কাকে বলা হয়? উড়িষ্যা, গুজরাট, কেরালা, উত্তরাখণ্ড। তো কাকে বলা হয়? উড়িষ্যাকে কিন্তু মন্দিরের ভূমি বা ল্যান্ড অফ টেম্পল বলা হয়। ভীষণই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী কোশ্চেন দেখো। জাস্কর নিম্নলিখিত কোন নদীর উপনদী? বলছে ঝিলাম, চন্দ্রভাগা, সিন্ধ মানে সিন্ধু নাকি বিপাশা। তো জাস্কর কিন্তু মনে রেখো, জাস্কর কিন্তু এই তোমার হচ্ছে অপশান সি, যে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপনদী হচ্ছে জাস্কর। এবার এর সাথে দেখো সিন্ধু নদীর আরও কয়েকটা উপনদীর নাম বলি, খুবই গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো তোমাদের কিন্তু মনে রাখা উচিত। যেমন দ্রাস, খুব আসে ডব্লিউবিসিএস পরীক্ষা অনেকবার এসছে, দ্রাস, শিয়ক, তারপরে কুরাম, এগুলো কিন্তু সিন্ধু নদের উপনদী। ওকে, দেখো ঝিলাম, যদি বলি ঝিলাম, এই ঝিলাম যে তোমার এটা কোথা থেকে নিঃসৃত হয়েছে? আচ্ছা, সিন্ধু নদ কোথা থেকে নিঃসৃত হয় এটা তোমরা অনেকেই জানো। সিন্ধু নদী তোমার হচ্ছে মানস সরোবরের নিকট সেই একটা কী নাম, সিঙ্গি খাবাব হিমবাহ, এই হিমবাহ থেকে কিন্তু সিন্ধু নদী উৎপত্তি হয়েছে। আর ঝিলাম কোথা থেকে? ঝিলাম এর আগের নাম কিন্তু বিতস্তা ছিল, তাই না? ঝিলাম বিতস্তা একই। তো এটা পীরপাঞ্জালের ভেরিনাগ যে প্রস্রবণ বা ভেরিনাগ জায়গা থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে, পীরপাঞ্জাল শ্রেণী থেকে, এটা মনে রেখো, পীরপাঞ্জাল পর্বতমালা থেকে। চন্দ্রভাগা কোথা থেকে হয়েছে? চন্দ্রভাগা হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল জেলা, হিমাচল প্রদেশ থেকে চন্দ্রভাগা নদীর উৎপত্তি। ইরাবতীও কিন্তু হিমাচল প্রদেশ, কিন্তু কুলু পর্বত, ওটা মাথায় রেখো। ইরাবতী একটু বলে দিলাম, কুলু পর্বত। তারপরে তোমার বিপাশা, যার আগের নাম ছিল তোমার বিয়াস। তো বিপাশা হচ্ছে হিমাচল প্রদেশের রোহাতাং গিরিপথ, যেটা রোটাং গিরিপথ বলে অনেক সময়। হিমাচল প্রদেশে যে রোটাং গিরিপথ, এটা অনেকে রোহাতাং গিরিপথ বলে। তো সেইখান থেকে কিন্তু তোমার বিপাশা, অতদূর কোথায়? তিব্বত মালভূমি। তো এইগুলোর সাথে সাথে কিন্তু তোমরা মাঝে মাঝে একটু আওড়ে নেবে মুখে, তাহলে কী হবে, জিনিসগুলো মনে থাকবে, রিমাইন্ড করে নেবে।
সংবিধানের কততম খণ্ডে পঞ্চায়েত ও তার কার্যাবলী লিপিবদ্ধ আছে? দেখো প্রথম যদি এইখান থেকে একটা কোশ্চেন হয় যে পঞ্চায়েত, এই যে পঞ্চায়েতি রাজ, সেটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসছে, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েতি রাজ যুক্ত হয়েছে? তো মনে রেখো ৭৩তম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ এটা সংবিধানে যুক্ত হয়েছে। এবং কোথায় প্রথম চালু হয়েছে? রাজস্থানে, তোমরা জানো রাজস্থানের নাগর জেলায়, নাগর ডিস্ট্রিক্ট যেটা। তো এই পঞ্চায়েত ও তার কার্যাবলী এটা লিপিবদ্ধ আছে কততম খণ্ডে? অষ্টম খণ্ড, নবম খণ্ড, একাদশ খণ্ড, দ্বাদশ খণ্ড। তোমরা জানো টোটাল 22টা খণ্ড আছে, মানে 22টা পার্ট আছে। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার বি, নবম খণ্ডে কিন্তু এই পঞ্চায়েত ও পঞ্চায়েতি যে কার্যাবলী সেগুলো কিন্তু লিপিবদ্ধ আছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন প্রণালী ইউক্রেন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করেছে? জিব্রাল্টার প্রণালী, মেসিনা, নাকি কার্চ প্রণালী বা কার্চ জায়গা একটা, মানে সেটা দিয়ে বিচ্ছিন্ন হয়েছে, বা বসফরা এরকম টাইপের উচ্চারণ হবে। যাই হোক, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ কার্চ প্রণালী, যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কার্চ এই জায়গাটা ইউক্রেনের মধ্যে আছে। তো এই সেই জায়গা থেকেই কিন্তু এই কার্চ প্রণালীর নামকরণ হয়েছে, অর্থাৎ ইউক্রেন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করেছে কিন্তু কার্চ প্রণালী। এবার দেখো এটা কেন আগামী পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট এই কারণেই, এখনও পর্যন্ত তোমরা জানো যারা একটু আপডেট থাকো বা কম্পিটিটিভ এক্সামের সাথে জড়িত, তারা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করো, তো তোমরা শুনে থাকবে যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এখনও কিন্তু যুদ্ধ চলছে। তো এই কারণে এই কোশ্চেনটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বলে দিলাম। হ্যাঁ, কার্চ প্রণালী দ্বারা কিন্তু ইউক্রেন ও রাশিয়া বিচ্ছিন্ন আছে। ইউরোপ ও আফ্রিকা যদি বলি, ইউরোপ ও আফ্রিকা সবাই শুনে থাকবে জিব্রাল্টার প্রণালী, যাকে ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়, তাই না? ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। আর একটা হচ্ছে, এবং বাকি আর যে মেসিনা, বসফরা এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু তবুও জেনে রাখো। এই যে এটা বসফরাস হবে, হ্যাঁ, দন্তস্বটা কেটে গেছে, বসফরাস, ঠিক। তো বসফরাস যে প্রণালী, এটা হচ্ছে ইস্তাম্বুল আর তোমার কি বলে আনাটোলিয়া মানে তুরস্ক দ্বীপ, যেটা তুরস্কতে আছে। তো তুরস্ক বলতে পারো, ইস্তানবুল আর তুরস্কের মধ্যে এই বসফরাস কিন্তু প্রণালীটা বিচ্ছিন্ন করেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ভারতীয় ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো। এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? ভীষণই গুরুত্বপূর্ণ কিন্তু একটা হিস্ট্রি কোশ্চেন। ভিনসেন্ট স্মিথ, কে এম পানিক্কর, সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি জওহরলাল নেহেরু? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সর্বপল্লী রাধাকৃষ্ণন তোমার কিন্তু এই উক্তিটা করেছিলেন যে ভারতীয় ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহাবস্থানের মতো। এই উক্তিটা করেছিলেন কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর ভিনসেন্ট স্মিথ তিনি কি বলেছিলেন? ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। এবং কে এম পানিক্কর ইনি কিন্তু বলেছিলেন যে ভারতকে হিমালয়ের দান বলেছিলেন কে? তোমার হচ্ছে কে এম পানিক্কর। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো বললামই। এবং এই ভিনসেন্ট স্মিথ কিন্তু আর একটা কথাও বলেছিলেন, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর তো বলেছিলেন, এবং এর সাথে ভারতকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তোমরা দেখবে অনেকে হিস্ট্রিতে প্রথমে একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-এ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা চ্যাপ্টার আছে। তো সেইখানে কিন্তু বলেছেন যে ভারতকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটি কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। আর জওহরলাল নেহরু, এগুলো তো তোমরা জানো, এর আগে অনেকবার পড়িয়েছি। চলো পরবর্তী কোশ্চেন। পিনোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গৃহীত হয়। কঠিন খাদ্য, দেখো পিনো মানে কি? পানীয়, মানে এগুলো টেকনিক্যালি তুমি কিন্তু মনে রাখতে পারো বিষয়বস্তুগুলো। পিনো মানে ধরে নাও পানীয়, তাহলে পানীয় মানে কি? তরল। তার মানে কি পিনোসাইটোসিস পদ্ধতিতে কোন বস্তু গৃহীত হবে? তরলই হবে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। এইভাবে কিন্তু জিনিসগুলো মনে রাখতে পারো। ওকে, কঠিন খাদ্য হবে না, কঠিন তরল উভয় না, বা অর্ধতরল না, এটা হচ্ছে তরল খাদ্য। পরবর্তী কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 8, ভারতে 1 টাকার নোটে কার সই ছাপা থাকে? প্রধানমন্ত্রীর সই, নাকি রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই, অর্থমন্ত্রকের সচিবের সই, নাকি ভারতের রাষ্ট্রপতির সই? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ভীষণই গুরুত্বপূর্ণ। এটা অর্থনীতির একটা ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে 1 টাকার নোটে কিন্তু অর্থমন্ত্রকের যে সচিব তার সই কিন্তু ছাপা বা সই করা থাকে। নিচের কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ব্লু মাউন্টেন? গারো পাহাড়, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, নাকি মিজো পাহাড়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ মিজো পাহাড় এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ব্লু মাউন্টেন। ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেনগুলো। মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? ব্লু মাউন্টেন। দেখো এইখানে মিজো পাহাড় তো ব্লু মাউন্টেন বললাম, তাহলে এই যে গারো পাহাড়,
গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? নকরেক, এর আগেও পড়েছি, নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে তোমার এইখানে আরও অনেক আছে, কুলু উপত্যকা, যেমন এখানে একটা জিনিস খুব আসে, কুলু উপত্যকা কোথায় দেখা যায়? কুলু উপত্যকা মনে রাখবে পীরপাঞ্জাল আর ধৌলিধর, পীরপাঞ্জাল আর ধৌলিধরের এই মাঝখানে কিন্তু কুলু উপত্যকা বা এইখানের মধ্যে কিন্তু কুলু উপত্যকা অবস্থিত। আচ্ছা যদি বলি কোহিমা পাহাড়, এটা একটু জেনে রাখো যে কোহিমা পাহাড়টা তোমার আছে, এটা যত সম্ভব এই কোহিমার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাভ্ভো, মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ, জয়াকার বর্গজয়াকার প ভৌকার ভো, ওকে, জাভ্ভো এটা হচ্ছে কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি বলি নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হচ্ছে সরামতি বা কোনো কোনো বইয়ে সারামতি থাকে, তো সারামতি বা সরামতি যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না, তোমরা শুধু নামটা মনে রাখবে যে সারামতি বা সরামতি হচ্ছে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর গারো পাহাড় বললাম তোমার নকরেক, তাহলে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি বা সারামতি, কোহিমা পাহাড় হচ্ছে জাভ্ভো, আর মিজো পাহাড় হচ্ছে ব্লু মাউন্টেন। এইখানে আরও কয়েকটা জিনিস আছে, কয়েকটা জিনিস আমাদের একটু জানিয়ে রাখি যে অরুণাচল প্রদেশ আর মায়ানমারের মধ্যে একটা সীমানা আছে। এই সীমানা হঠাৎ করে চলে আসার কারণ ওই দিকের সব আলোচনা করছি, তো এই কারণেই যে পাটকাই বুম এইটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর তোমার হচ্ছে মায়ানমার, এদের সীমারেখা মধ্যে আছে হচ্ছে তোমার পাটকাই বুম, ক্লিয়ার। আর এই যে বরাইল পর্বতশ্রেণী আছে, বরাইল পর্বতশ্রেণী এরা হচ্ছে নাগা পাহাড় থেকে মণিপুরকে পৃথক করে, তার মানে নাগা পাহাড় আর মণিপুরের মধ্যে যে পৃথক করে কে, তোমার হচ্ছে বরাইল শ্রেণী। তো এই কটা নাম কিন্তু তোমরা একটু মনে রেখো, ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেন, জ্ঞানপ্রকাশ ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? হারমোনিয়াম, সন্তুর, সেতার, তবলা। তো রাইট অ্যান্সার, তিনি কিন্তু হারমোনিয়ামের সাথে জড়িত জ্ঞানপ্রকাশ ঘোষ, ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু এই হারমোনিয়াম মানে জ্ঞানপ্রকাশ ঘোষ এর আগে কিন্তু অনেকবার এসছে, অনেক পরীক্ষায়, এসএসসি, এমটিএস, সিএইচএসএল বলো, এনটিপিসি বলো, সব পরীক্ষা এসছে। তো জ্ঞানপ্রকাশ ঘোষ নামটা মনে রাখবে, জ্ঞানপ্রকাশ ঘোষ তিনি কিন্তু হারমোনিয়ামের সাথে জড়িত। সন্তুরের কথা যদি বলি, জানো তোমরা শিবকুমার শর্মা, তারপরে ভোজন সাপুরি, এই নামটা একটু মনে রেখো, এর আগে বলিনি। তো শিবকুমার শর্মা তো তোমরা জানো সন্তুরের সাথে জড়িত, সন্তুর বাদ্যযন্ত্র বা যন্ত্রসঙ্গীত শিল্পী তিনি। আর ভোজন সাপুরি ইনিও কিন্তু তোমার সন্তুরের সাথে জড়িত। যদি বলি সেতারের সাথে জড়িত সবাই জানো, বারবার উচ্চারণ করে, পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, তারপরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা নাম বলছি, বুদ্ধাদিত্য, উমাশঙ্কর মিশ্র ইনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। উমাশঙ্কর মিশ্র ইনিও কিন্তু সেতারের সাথে জড়িত। তবলার সাথে জড়িত ওস্তাদ আল্লাহ রাখা খান, তারপরে ওস্তাদ জাকির হোসেন, এরা সবাই তবলার সাথে জড়িত। পরবর্তী কোশ্চেন দেখো, কাকে ইউরোপের মাদার ইন ল বলা হয়? ডেনমার্ক, বেলজিয়াম, তুরস্ক, সুইজারল্যান্ড। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডেনমার্ককে কিন্তু বলা হয় ইউরোপের মাদার ইন ল। দেখো বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট, তোমরা জানো, কিন্তু ইউরোপের মাদার ইন ল বলা হয় কাকে? ডেনমার্ককে। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটা। পরবর্তী কোশ্চেন চলো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা? আশা করি অনেকবার এটা দিয়েছি, রিপিট করছি এই কারণে, দুই একটা কোশ্চেন রিপিট থাকবে, তার কারণ তোমরা নিজের আগে চেষ্টা করবে নিজেরা করার, ওকে, নিজেরা আগে করবে, নিজেরা অপশানটা পজ করে নিজেরা অপশান দেবে, তারপরে তোমরা আবার ভিডিওটা দেখে নেবে, অ্যান্সারটা দেখে নেবে, আর কিছুই না। তো ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু, এম এন রায়, জয়প্রকাশ নারায়ণ নাকি দাদাভাই নৌরোজি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। পরবর্তী কোশ্চেন, সরকারি চাকরিতে সকলের সমান অধিকার এটা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এটা কিন্তু 16 নং ধারায় কিন্তু বলা হয়েছে। 14 নং ধারায় কী বলা হয়েছে? দেখো 15 নং ধারায় কী বলা হয়েছে, যে তোমার কোনো স্কুল কলেজ বা যাই হোক সেটা লিঙ্গের ভিত্তিতে বা কি বলবো, লিঙ্গ বলো বা আরও বিভিন্ন কিছুর ভিত্তিতে তাকে আলাদা করে বা বৈষম্য করা যাবে না, এটা কিন্তু 15তে বলা আছে। 14তে কী বলা আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 14 নং আর্টিকেলে বলা আছে। 16তে কী বলা আছে? যেটা বলা আছে যেটা সরকারি চাকরিতে ছেলে বা মেয়ে সকলের সমান অধিকার আছে। 17তে কী বলা আছে? ভীষণ গুরুত্বপূর্ণ, 17 বারবার পরীক্ষায় আসে, আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতার কথা বলা হয়েছে। হ্যাঁ, ভেদভাব করা যাবে না, ভেদভাব বলতে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা ওটা করা যাবে না। চলো, হিতৈষিণী সভা কে প্রতিষ্ঠা করেন? অজিত সিং, অজয় কুমার ঘোষ, অশ্বিনী কুমার দত্ত নাকি বলরাম কেশবরাও হেগড়ে? তো হিতৈষিণী সভা কে প্রতিষ্ঠা করেন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অশ্বিনী কুমার দত্ত তিনি কিন্তু হিতৈষিণী সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন দেখো,
টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোট্টায়াম, রাজমন্দ্রি, কালিকট নাকি ব্যাঙ্গালোর? তো রাইট অ্যান্সার রাজমন্দ্রিতে কিন্তু এই টোবাকো রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু রাজমন্দ্রিতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা? আরশোলা, জোঁক, মাছ, কেঁচো? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, এই মাছের কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা হয়। এবং মনে রাখবে এই মাছে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। তো এই ভেনাস হৃৎপিণ্ডটা কি অ্যাকচুয়ালি, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 সমৃদ্ধ রক্ত কিন্তু এই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়, এটা কিন্তু দেয় পরীক্ষায় যে নিচের কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড দেখা যায়। তো এটা অ্যান্সার হবে মাছ। তো ওকে, তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা কার? সে হচ্ছে মাছ। পরবর্তী কোশ্চেন দেখো, আরশোলা, জোঁক, কেঁচো এই নিয়ে কিন্তু এর আগে তোমরা ভিডিওগুলো দেখো, এর আগে ডিটেলসে আরশোলার সমস্ত কিছু নিয়ে, যেমন আরশোলার মধ্যে তোমার মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, এগুলো নিয়ে আলোচনা কিন্তু এর আগেও করেছি। মুক্ত সংবহনতন্ত্র কী, মানুষের দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, তো এটা কি, এগুলো কিন্তু আগের ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং জলের মতো মনে থাকবে সব কিছু। বলছে রানা প্রতাপের ঘোড়ার নাম কি? কণ্ঠক, চেতক, এরিয়ন, ইটন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, রানা প্রতাপের যে ঘোড়া তার নাম হচ্ছে চেতক। এবং কণ্ঠকটা মনে রাখো, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, গৌতম বুদ্ধ তার ঘোড়ার নাম হচ্ছে কণ্ঠক। ক্লিয়ার? আর যদি বলি এরিয়ন হচ্ছে হারকিউলিক্সের ঘোড়ার নাম। এবং যদি আমরা ইটন কার ঘোড়া? ইটন হচ্ছে তোমার প্লুটোর ঘোড়ার নাম ইটন। এবং এর সাথে আলেকজান্ডারের ঘোড়ার নামটাও মনে রেখো, বুসিফেলাস হচ্ছে আলেকজান্ডারের ঘোড়ার নাম। টাটা জলবিদ্যুৎ প্রকল্প ভারত এবং কোন দেশের সঙ্গে যৌথভাবে গড়ে উঠেছে? নেপাল, মালদ্বীপ, ভুটান নাকি বাংলাদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ভুটানের সাথে কিন্তু এই টাটা জলবিদ্যুৎ প্রকল্প ভারত এবং ভুটানের সাথে যৌথভাবে গড়ে উঠেছে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? দেখো বলছে গ্রিন হাউস গ্যাস কোনটি? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ এও তো গ্রিন হাউস গ্যাস। যদি বলি মিথেন, গ্রিন হাউস গ্যাস। জলীয় বাষ্পও কিন্তু গ্রিন হাউস গ্যাস, মনে রেখো। তো উপরের সবকটি, দিস ইজ রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তোমরা জানো AITUC প্রাচীনতম সংগঠন, সব থেকে প্রাচীনতম সংগঠন হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো এর যে প্রথম সভাপতি কে ছিলেন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, লালা লাজপত রায় কিন্তু প্রথম সভাপতি ছিলেন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগাল্যান্ডকে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? এটা কততম সংবিধান সংশোধন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 13তম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগাল্যান্ড কিন্তু পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা পায়, 13তম সংবিধান সংশোধন। পরবর্তী কোশ্চেন, বলছে বেদুইন কার ছদ্মনাম? বিনয় মুখোপাধ্যায়, জ্যোতির্ময় দস্তিদার, অচিন্ত্য কুমার সেনগুপ্ত নাকি দেবেশ রায়? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, দেবেশ রায় কিন্তু বেদুইন কার ছদ্মনাম? বেদুইন হচ্ছে দেবেশ রায়। দেখো এর সাথে যদি বলি বিনয় মুখোপাধ্যায় ছদ্মনাম সেটা হচ্ছে তোমার যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। তারপরে তোমার জ্যোতির্ময় দস্তিদার এনার যে ছদ্মনাম হচ্ছে শঙ্কু মহারাজ, তাই না? শঙ্কু মহারাজ হচ্ছে জ্যোতির্ময় দস্তিদার। এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত হচ্ছে নিহারিকা দেবী। পরবর্তী কোশ্চেন দেখো, ক্লোরিন এর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? দেখো ক্লোরিন তোমাদের এর আগেও বলেছি, ক্লোরিনের সংকেত হচ্ছে Cl, যার 17টা টোটাল ইলেকট্রন আছে। তাহলে প্রথম কক্ষে 2টো, তারপরে কক্ষে কত হয়? 8টা। তাহলে 8 আর 2 10 হয়ে গেল, আর বাকি কটা আছে? বাকি 7টা আছে। তাহলে যোজ্যতা কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন আছে? ম্যাক্সিমাম 7টা ইলেকট্রন আছে। আশা করি বুঝতে পেরেছ। এবং মনে রেখো ক্লোরিন এটা কত নম্বর শ্রেণীর যৌগ? এই মৌল এটা হচ্ছে 17 নং গ্রুপ, 17 নং শ্রেণীর মৌল কিন্তু হচ্ছে ক্লোরিন, 17 নং শ্রেণী। পরবর্তী কোশ্চেন দেখো, এবং এই ক্লোরিন হচ্ছে হ্যালোজেন শ্রেণীর অন্তর্গত, এটাও মাথায় রেখো। ভারতের কোন রাজ্যে মোলেম জাতীয় উদ্যান এটি অবস্থিত? বিহার, গোয়া, অরুণাচল প্রদেশ, অসম? তো রাইট অ্যান্সার গোয়াতে কিন্তু এই মোলেম জাতীয় উদ্যান এটা কিন্তু গোয়াতে অবস্থিত। বিহার এর আগে অনেকবার বলেছি, বাল্মীকি জাতীয় উদ্যান, অরুণাচল প্রদেশের নামদাফা, অসমের কাজিরাঙা, আরও অনেক আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এর সাথে সাথে একবার রিমাইন্ড করে নিও। শতযুদ্ধের নায়ক কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, শ্রীগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, সমুদ্রগুপ্তকে কিন্তু শতযুদ্ধের নায়ক বলা হয়, সমুদ্রগুপ্ত। ওকে, আর এখানে একটা জিনিস আছে যে শ্রীগুপ্ত, দেখো শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যদি বলো, সেটা কিন্তু শ্রীগুপ্ত। চলো পরবর্তী কোশ্চেন দেখো,
মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায়? শান্তি ভবন, রাজঘাট, শক্তিস্থল, অভয়ঘাট। সমাধিস্থল নিয়ে প্রতি ভিডিওতে আমি কিছু না কিছু এক্সট্রা বলি, এটা তার কিছু বললাম না, তো তোমরা জানো এটা হচ্ছে রাজঘাট, তাই না? রাজঘাট হচ্ছে তোমার মহাত্মা গান্ধীর সমাধিস্থল। শক্তিস্থল কার? শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী। শান্তি ভবন জওহরলাল নেহরু। কোন রাজ্যে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে? পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ? তো সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপাদন করে কিন্তু উত্তরপ্রদেশ। পরবর্তী কোশ্চেন দেখো, পার্লামেন্টের প্রতিকক্ষের অধিবেশন কে ডাকেন? পার্লামেন্টের প্রতিকক্ষের অধিবেশন কে ডাকেন? স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি ডেপুটি স্পিকার? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, এটা কিন্তু রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের প্রতিকক্ষের অধিবেশন কিন্তু ডাকেন রাষ্ট্রপতি। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ, ওকে, এটি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? রাশিয়া ও ইরান, আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা, জর্ডান ও ইসরায়েল নাকি উপরের কোনোটিই সঠিক নয়? তো দেখো, যদি বলি, আচ্ছা অপশনটাকে রাইট অ্যান্সার বলে দিই, এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কিন্তু এই পৃথিবীর যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যেটা সুপিরিয়র হ্রদ, সেটা কিন্তু সুপিরিয়র, অ্যাকচুয়ালি সুপ্রিয়র না, এটা বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে নেবে। সুপিরিয়র হ্রদ হচ্ছে অবস্থিত তোমার কি, তোমার হচ্ছে এই আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কিন্তু এই হ্রদটা অবস্থিত। ক্লিয়ার? এবার যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি, সেটা কিন্তু কাস্পিয়ান সাগর, ওকে, এবং সেটা অবস্থিত কিন্তু এই ইরান ও রাশিয়ার মধ্যে। ক্লিয়ার? ইরান আর রাশিয়ার মধ্যে অবস্থিত কাস্পিয়ান সাগর, যেটা পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, আর পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যেটা সুপিরিয়র হ্রদ, সেটা হচ্ছে তোমার এই আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। ক্লিয়ার? আর যদি বলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি, পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ। এবং পৃথিবীর উচ্চতম হ্রদ কি? পৃথিবীর উচ্চতম হ্রদ হচ্ছে তোমার আন্দিজ পর্বতে মানে অবস্থিত টিটিকাকা হ্রদ, টিটিকাকা, ওকে। আর পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটা, এটাও পরীক্ষা আসে, পৃথিবীর দীর্ঘতম হ্রদ সেটা কিন্তু আফ্রিকার ট্যাঙ্গানিকা। কি বললাম? ট্যাঙ্গানিকা, টয়কার উমগয় আকার ট্যাঙ্গানিকা। তো ট্যাঙ্গানিকা কোথায় অবস্থিত? এটা কিন্তু আফ্রিকায় অবস্থিত, পৃথিবীর দীর্ঘতম হ্রদ। তাহলে তোমরা কি কি জানলে? পৃথিবীর তোমার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ জানলে, বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ জানলে কাস্পিয়ান সাগর যেটা ইরান আর রাশিয়ার মধ্যে অবস্থিত, বৃহত্তম এই গভীরতম হ্রদ জানলে রাশিয়ার বৈকাল হ্রদ, উচ্চতম হ্রদ জানলে টিটিকাকা যেটা আন্দিজ পর্বতমালায় অবস্থিত, এবং দীর্ঘতম হ্রদ হচ্ছে আফ্রিকার টাঙ্গানিকা জানলে, এবং নিম্নতম হ্রদ মানে নিম্নতম স্থানে অবস্থিত হ্রদ সেটা হচ্ছে তোমার কোথাও অবস্থিত? জর্ডন ও ইসরায়েলের মধ্যে, যেটা হচ্ছে মরুসাগর। ক্লিয়ার? ওকে। আর একটা আসে যে, আচ্ছা যদি ভারতের বলি, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ তোমরা জানো সম্বর হ্রদ, এর আগের ভিডিওতে পড়িয়েছি। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, যেটা রাজস্থানে আছে। আর ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সেটা হচ্ছে তোমার উলার হ্রদ, যেটা কাশ্মীরে আছে। ক্লিয়ার? আর হ্রদ নিয়ে যখন বলছি তখন হ্রদের দেশ কাকে বলা হয় তোমরা জানো? ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। ক্লিয়ার? আর ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটা? উড়িষ্যার যে চিল্কা হ্রদ সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। আশা করি মোটামুটি এই হ্রদ সম্বন্ধে যা আসে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবকটাই তোমাদের একটু আলোচনা করে দিলাম। নিচের কোন রাসায়নিকটিকে কস্টিক সোডা বলা হয়? সোডিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত কি NaOH, পরীক্ষায় সংকেত দিয়ে দিতে পারে। পটাশিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত হচ্ছে KOH, একে পটাশিয়াম হাইড্রক্সাইড বলা হয়। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত হচ্ছে CaOH2, একে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলা হয়। আর ক্যালসিয়াম অক্সাইড, যার সংকেত হচ্ছে CaO। এর মধ্যে থেকে কতগুলো কোশ্চেন হয় দেখবে। দেখো, কস্টিক সোডা কাকে বলা হয় সেটা তো তোমরা জানো, সোডিয়াম হাইড্রক্সাইড বা NaOH-কে বলা হয় কস্টিক সোডা। পটাশিয়াম হাইড্রক্সাইড এর আরেক নাম কি? কস্টিক পটাশ। ক্যালসিয়াম হাইড্রক্সাইড এর আরেক নাম কি? এর আরেক নাম হচ্ছে কলিচুন। ক্লিয়ার? এর আরেক নাম হচ্ছে কলিচুন। আর ক্যালসিয়াম অক্সাইড যেটা, তাকে বলা হয় পুরাচুন। এবার একটা জিনিস আমি বলি, এর আগের ভিডিওতেও বলেছি যে এই পুরাচুনে যদি জল যোগ করি তাহলে কিন্তু এই কলিচুন পাওয়া যায়। ক্লিয়ার? কি বললাম? পুরাচুনে জল যোগ করলে কলিচুন পাওয়া যায়। ওকে। এবার আর একটা কোশ্চেন আসে এইখানে, MgOH2, এটা একটু মনে রেখো, MgOH2 একে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। জাপানের পার্লামেন্ট কী নামে পরিচিত? নেসেট, মজলিস, অলথিং নাকি ডায়েট? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, ডায়েট কিন্তু জাপানের
পার্লামেন্ট। এবার দেখো মজলিস অনেকের পার্লামেন্ট, যেমন মজলিস কার, যেমন তোমার হচ্ছে আমাদের যে প্রতিবেশী দেশ কি যেন, মালদ্বীপ। তো মালদ্বীপের পার্লামেন্টও কিন্তু তোমার বলা হয় মজলিস। তারপরে মজলিস ইরানের পার্লামেন্টকেও কিন্তু মজলিস বলা হয়। আচ্ছা, আফগানিস্তানের পার্লামেন্টকে কী বলা হয়, সেটাও কি মজলিস? এই মুহূর্তে মাথায় আসছে না, মাঝে মাঝে গণ্ডগোল হয়ে যায়। আফগানিস্তানের পার্লামেন্টকে আচ্ছা ঠিক আছে, পরে মনে আসলে পরে বলে দিচ্ছি। আচ্ছা, ভুটানের পার্লামেন্টকে যেমন বলা হয় কি, সংরু, এটা মনে রাখো, সংরু হচ্ছে ভুটানের পার্লামেন্ট। তারপরে তোমার নেসেট কার পার্লামেন্ট জানো? নেসেট হচ্ছে ইসরায়েল, তাই না? ইসরায়েলের পার্লামেন্ট হচ্ছে নেসেট। আর অলথিং পার্লামেন্ট হচ্ছে, এই মুহূর্তে মনে আসছে না, অলথিংটা তোমরা একটু দেখে নিও এবং যার জানা আছে সে একটু কমেন্টে লিখে দিও অলথিং কার পার্লামেন্ট বা অলথিং এটা কোথাকার পার্লামেন্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটি ক্রিকেট বল ব্যাটে লেগেছে কিনা তা জানতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তোমরা খেলা সবাই দেখো, অনেকেই দেখো বা অনেকে দেখো না, আশা করি সবাই দেখো। তো এই যে বল দিয়ে যখন ক্রিকেট বলটা দেখবে বারবার রিভিউ দেওয়া হয় যে সেটা কি ক্যাচ আউট হয়েছে, মানে কিপার ক্যাচ হয়েছে নাকি হয়নি, সেটা ক্রিকেটে ব্যাটে লেগেছে কিনা। তো এটা ব্যবহার করা হয়, এটা জানার জন্য কোন যন্ত্রটা ব্যবহার করা হয়? বলছে স্পিরোমিটার, রেকটিফায়ার, স্নিকোমিটার নাকি সাইকোমিটার। তো মনে রাখবে এটা কিন্তু ব্যবহার করা হয় স্নিকোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু এই বল ব্যাটে লেগেছে কিনা সেটা কিন্তু পরিমাপ করা হয় স্নিকোমিটার যন্ত্র। রেকটিফায়ার, স্পিরোমিটার এগাও বলেছি। রেকটিফায়ার যেমন কী হয়, এসি থেকে ডিসি কারেন্ট চেঞ্জ করার জন্য রেকটিফায়ার। সাইকোমিটার আরও আছে, পরে ওগুলো আলোচনা হবে। আবার বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন নাকি নির্বাণ লাভ। তো দেহত্যাগের ঘটনা তাকে বলা হয় মহাপরিনির্বাণ, আর গৃহত্যাগ হচ্ছে মহাবিনিষ্ক্রমণ। ধর্মচক্র প্রবর্তনটা কি? এটা হচ্ছে বুদ্ধের যে প্রধান উপদেশ দিয়েছিল সারনাথে, তাই না, সেইটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। পরবর্তী কোশ্চেন, যোগা দিবসের 2024 এর থিম কী ছিল? এবছর যোগা দিবসের থিম কী ছিল? বসুদেবই কুটুম্বেকমের জন্য যোগ নাকি নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম করো ও সুস্থ থাকো নাকি মানবতার জন্য যোগ। দেখো, এবছরের যে থিম ছিল সেটা হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম, এটা হচ্ছে এবছরের থিম। আর আগের বছরের থিম ছিল, দিতে পারে পরীক্ষায়, 2023-এর থিম ছিল কিন্তু বসুদেব কুটুম্বকম এর জন্য যোগ, এটাই হচ্ছে 2023-এর থিম। আর 2022-এর থিম ছিল হচ্ছে তোমার মানবতার জন্য যোগ। তো এগুলো কিন্তু মনে রেখো, এই থিম থেকে একটা কোশ্চেন কিন্তু বিশেষ করে রেলে এই টাইপের কোশ্চেন বেশি দেয়, ওর সব পরীক্ষায় দেয়, রেলে খুব দেয়, একটা থিম থেকে কোশ্চেন থাকেই। ল্যানোস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? প্যারাগুয়ে, হাঙ্গেরি, গায়ানা নাকি ব্রাজিল। তো ল্যানোস তৃণভূমি এটা দেখতে পাওয়া যায় কিন্তু অপশান নাম্বার সি, অর্থাৎ গুয়ানা বা গায়ানা, এখানে কিন্তু ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায়। হাঙ্গেরিতে তোমরা জানো পুস্তাস তৃণভূমি, আরও বিভিন্ন আছে যেসব, এগুলো এর আগেও আলোচনা করেছি প্রচুর। হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার এই গতিপথকে কি বলা হয়? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি না কোনোটি নয়। তো এটাকে বলা হয় মধ্যগতি। দেখো, প্রথম গঙ্গা কোথা থেকে নির্গত হয়? গোমুখ গুহা থেকে। তাহলে গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত এটাকে বলা হয় উচ্চগতি, আর হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা পর্যন্ত হয় মধ্যগতি, আর ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের যে যাওয়ার যে গতিপথ সেটাকে বলা হয় নিম্নগতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং গঙ্গার টোটাল গতিপথের মোট দৈর্ঘ্য মনে রাখবে, কতটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, এটাও তোমাদের পরীক্ষায় আসে কিন্তু, বিশেষ করে পিএসসি পরীক্ষায়, পশ্চিমবঙ্গের যে পিএসসি পরীক্ষা হয় সেখানে কিন্তু আসে। এবং এর আগে ডব্লিউবিসিএস পরীক্ষাও দিয়েছিল যে গঙ্গা নদীর গতিপথের কতটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। তো এটা কিন্তু তোমাদের জানা উচিত। ওকে, ম্যালেরিয়া যে কারণে ঘটে, মানে যার কারণে ম্যালেরিয়া রোগটি ঘটে, সেটা কি প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা নাকি খারাপ বায়ু? তো মনে রাখবে এই ম্যালেরিয়া রোগটি ঘটে কিন্তু অ্যাকচুয়ালি অ্যানোফিলিস মশকি, মানে স্ত্রী অ্যানোফিলিস মশা, এর কারণে কিন্তু ম্যালেরিয়া ঘটে। তারপরে প্লাজমোডিয়ামের যে ডিমটা পাড়ে সেখানে একটা জাইগোট দশা আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু মূলত কার কারণে ঘটে সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। মৌর্য যুগে কল্পক নামে কারা অভিহিত ছিলেন? নাপিত, মানে নাপিতদের কল্পক ডাকা হতো, নাকি শ্রমিক, নাকি শিকারী, নাকি মেথর। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, নাপিতকে কিন্তু বলা হতো কল্পক। আর যদি যারা বাকি আছে যেমন শ্রমিকদের কি বলা হতো? সেটা হচ্ছে কর্মক। এটা কিন্তু মনে রেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। কর্মক, ক ময়রেব ক, কর্মক বলা হতো শ্রমিকদের। এবং শিকারীদের বলা হতো লুভক। শিকারী কাদের বলা হতো? লুভক বলা হতো শিকারীদের। আর তোমার মেথরদের বলা হতো কি জানো?
মেথডদের মরঝক ওকে মরঝক। তো মরঝক বলা হতো মেথডদের, লুভক বলা হতো শিকারীদের, শ্রমিকদের বলা হতো কর্মক, আর নাপিতদের বলা হতো কল্পক মৌর্য যুগে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপজাতিদের তপশিলি উপজাতি হিসাবে ঘোষণা করতে পারেন? এটা কোন ধারা বলে? 324, 342 নাকি 366 নাকি 368? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 342 ধারা বলে কিন্তু রাষ্ট্রপতি কোনো একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনো একটি বিশেষ জাতিকে তপশিলি জাতি বা উপজাতি রূপে, তপশিলি উপজাতি রূপে কিন্তু উনি আখ্যা দিতে পারেন। কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই, 11 জুলাই, 26 জুলাই নাকি 28 জুলাই? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ 11 জুলাই এই দিনটিকে কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, কুর্নুল শহর কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, মহানদী, মহানন্দা, গঙ্গা। এর আগে কিন্তু ডিটেলসে বলেছি অনেক, কোন শহর কোন নদীর তীরে। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু ডব্লিউবি পুলিশ বলো, এসএসসি বলো, যে কোনো পরীক্ষা এরম টাইপের কোশ্চেন কিন্তু একটা আসে। তো কুর্নুল শহর কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তোমরা নদী এবং তার পার্শ্ববর্তী বা তীরবর্তী যে শহর, এটা কিন্তু ভালো করে পড়ে রেখো। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে এই টাইপের কোশ্চেন রাখবো আমি। প্রতিহার বংশের শেষ সম্রাট কে ছিলেন? হরিচন্দ্র, প্রথম নাগভট্ট, প্রথম ভোজ নাকি যশপাল? তো প্রতিহার বংশের শেষ সম্রাট কে ছিলেন? সে কিন্তু ছিলেন যশপাল। এটা এনটিপিসি একবার পরীক্ষা দিয়েছিল প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজাকে। তো মনে রাখবে শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম নাগভট্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোনো বইয়ে না প্রতিহার বংশের তোমার প্রতিষ্ঠাতা এই নাগভট্ট দেওয়া আছে, এটা নিয়ে আমি একটু কনফিউশন আছি। তো যদি এটা একটু ডিটেলসে তোমরা শিওর হয়ে কেউ একটু বলে দাও কমেন্টসে যে প্রতিহার বংশের কি তোমার শেষ রাজা বা প্রতিহার বংশের অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতাকে হরিচন্দ্র হবে নাকি প্রথম নাগভট্ট হবে, এটাই। চলো পরবর্তী কোশ্চেন, এশিয়া স্পেসিফিক ইকোনমিক অপারেশন এর সদর দপ্তর কোথায়? ম্যানিলা, জাকার্তা, কাঠমান্ডু, সিঙ্গাপুর? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এটা কিন্তু সিঙ্গাপুরে অবস্থিত। কি এশিয়া, এটা স্পেসিফিক না, এটা প্যাসিফিক হবে। ওকে, প্যাসিফিক এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন হবে ইকোনমিক কোঅপারেশন। এর সদর দপ্তর কোথায় আছে? এটা কিন্তু সিঙ্গাপুর আছে। ম্যানিলায় কি আছে? ফিলিপিন্সের ম্যানিলায়, আচ্ছা ফিলিপিন্সের ম্যানিলায় আছে তোমার কি, সেটা হচ্ছে এডিবি, তাই না? এডিবি সদর দপ্তর। নেক্সট, নিচের কোনটি ক্ষয়জাত পর্বত? সাতপুরা পর্বত, পরেশনাথ পর্বত, ফুজিয়ামা নাকি ভিসুভিয়াস? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, এই পরেশনাথ পর্বত কিন্তু একটি ক্ষয়জাত পর্বত। সাতপুরা হচ্ছে তোমার স্তূপ পর্বত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে কবে নির্বাচিত হন? মানে দাঁড়াও একটুখানি, কোশ্চেনটা কী হলো? ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম, আচ্ছা বলছে ভারতীয় গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে, এটা একসঙ্গে হতো, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিলেন কবে? 24 জানুয়ারি 1950। দেখো তোমরা তো এগুলো আশা করি এগুলো তো সবাই জানো। প্রথম কি হয়েছিল? প্রথম 9 ডিসেম্বর তোমার কি হয়েছিল? 9 ডিসেম্বর হচ্ছে তোমার অস্থায়ীভাবে সচিদানন্দ সিনহা গণপরিষদে প্রথম অধিবেশনে বসেছিল। তারপরে 11 ডিসেম্বর হচ্ছে স্থায়ীভাবে বসেছিল। সেইখান থেকে এরকম হতে তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে একটা তারিখে এই রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করে। সেটা কোন তারিখ? অপশান নাম্বার, এটা তোমাদের কমেন্টস, এটা তোমাদের বললাম, তোমরা কমেন্টসে জানিও, খুবই সহজ। আচ্ছা ঠিক আছে, এটা বলে দিই, এটা হচ্ছে 24 জানুয়ারি 1950। এবং এই দিনটিতে মনে রেখো, এই দিনটিতেই কিন্তু ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং এটা কিন্তু নেওয়া হয়েছিল। এবং এই 24 জানুয়ারি 1950 এখানে আর একটা কিছু করা হয়েছিল, ও হ্যাঁ, 24 জানুয়ারি 1950 এই দিনটি কিন্তু লাস্ট তোমার সংবিধান সভা বসেছিল। এটাও পরীক্ষায় এসেছে যে সর্বশেষ সংবিধান সভা, মানে গণপরিষদের যে সভা, সেটা সর্বশেষ অধিবেশন বসে কোন তারিখে? তো সেটাও মনে রেখো, 24 জানুয়ারি 1950। ওকে,
এবং এর সাথে সাথে এই সংবিধান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সেটা যে কোনো পরীক্ষা যারা বিএড দাও বা ডিএলএড করো তাদের ক্ষেত্রে এই কোশ্চেনটা দেয় যে সংবিধান কার্যকর হয় কবে আর সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয় কবে। তো মনে রেখো 1949 সালের 26শে নভেম্বর এই দিনটি কিন্তু সংবিধান গৃহীত হয়, তোমার গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়। আর কার্যকর হয় কবে? কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। আশা করি মনে থাকবে, 26শে জানুয়ারি কার্যকর হয় আর 26শে নভেম্বর গৃহীত হয়। এবং এইখানে একটা গল্প আছে, এটা কিভাবে মনে রাখবে দেখো, তোমরা ভাবতেই পারো যে ওই দিন গৃহীত হয়ে ওই দিনই তো কার্যকর করে দিতে পারতো, কেন করলো না? তার কারণ 1929 সালে, এটা একটু ছোট্ট করে বলি, 1929 সালে তোমার লাহোর অধিবেশনে, লাহোর না করাচি, যথাসম্ভব লাহোর অধিবেশনে তোমার কী হয়েছিল, জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি তুলেছিলেন। জওহরলাল নেহরু পূর্ণ স্বরাজের দাবি ছিলেন এই 26শে নভেম্বর, এই 3 তারিখে, এই দিনটাতেই। তো এই কারণে ওটাকে আলাদা করে রাখার জন্য আমার মনে হয় এটাকে এই 26শে নভেম্বর আর সংবিধান কার্যকর না করে সেটাকে 26শে জানুয়ারি করেছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা সর্বদা পড়বে, দেখবে মনে থাকবে। গ্রহ নক্ষত্রদের মধ্যে আকর্ষণ বল কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়? কেপলার, নিউটন, গ্যালিলিও নাকি টলেমি? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, নিউটন। কিন্তু এই গ্রহ নক্ষত্রদের মধ্যে যে আকর্ষণ বল সেটা নিউটনের সূত্র থেকে আমরা পাই। আচ্ছা, কেপলার তারা কোন সূত্র দেয়? এই যে সূর্যের চারদিকে যে বিভিন্ন গ্রহগুলো ঘোরে উপবৃত্তাকার কক্ষপথে, সেই ধারণা কিন্তু অ্যাকচুয়ালি কেপলার দেয়। তো এটাও মনে রাখো, কেপলার। আর গ্যালিলিও তোমরা জানো, দূরবীক্ষণ যন্ত্র আরও অন্যান্য কিছু সব গ্যালিলিও আবিষ্কার করেন। নিচের কোনটি বলিভিয়ার রাজধানী? লাপাজ, ব্রাসেলস, মিনস্ক নাকি ব্রাসিলিয়া? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, লাপাজ কিন্তু বলিভিয়ার রাজধানী। বলিভিয়ার রাজধানী কি? লাপাজ। একটা রাজধানী থেকে কিন্তু কোশ্চেন থাকেই। নিচের কোন ভাইসরয় আত্মহত্যা করেছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি নাকি লর্ড কার্জন? তো মনে রাখবে, রবার্ট ক্লাইভ কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন। অ্যাকচুয়ালি তার নামে এরকম শোনা যায়, এটা গল্প, যে তার নামে নাকি অনেক বেআইনি তিনি বাড়ি গাড়ি বা বেআইনি সম্পত্তি করেছিলেন। আমি সঠিক এটা জানি না, তবে এইটুকু মনে রাখো যে রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেছিলেন। তোমরা ক্রমে একটু সার্চ করে দেখে নিতে পারো যে তার আত্মহত্যা করার কারণ কি। তবে এইটাই যে তার নামে অনেক বেআইনি কার্যকলাপ তিনি করেছিলেন সেটা শোনা যায়, এবং সেটার দুঃখেই কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন। নেক্সট, নিচের কোন দিনটি শীতকালীন সৌরস্থিতি নামে পরিচিত? দেখো, আমি এই টার্মটাই, যে শীতকালীন সৌরস্থিতি, এই টার্মটা ইউজ করেছি কেন জানো তো? কারণ এই টার্মের সাথে অনেকে জড়িত না, কিন্তু আমি এটাকেই যদি বলতাম মকর সংক্রান্তি, ওকে, মকর সংক্রান্তি বলতাম, তাহলে সবাই জানে। তো এই কারণে এই টার্মগুলো আমি দিয়ে থাকি একটু, যেখানে আলাদা আলাদা টার্ম পাই যার মানে একই। তো মকর সংক্রান্তি বা শীতকালীন সৌরস্থিতি একই কথা। তো আশা করি তোমরা বুঝে গেছো, অপশান নাম্বার এই যে রাইট অ্যান্সার, অর্থাৎ 22শে ডিসেম্বর কিন্তু এই শীতকালীন সৌরস্থিতি দেখা যায়। এইখানে এর আগে কর্কট সংকেত দেখা যায় 21শে জুন, এগুলো কিন্তু এর আগে অনেকবার বলেছি এবং বুঝিয়ে দিয়েছি কী করে মনে রাখবে। তো অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখে নিলে তোমরা বুঝতে পারবে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন যৌগটিকে ক্যালোমেল বলা হয়? ট্রাইক্লোরোমিথেন। দেখো, ট্রাইক্লোরোমিথেনের আর এক নাম দিতে পারে পরীক্ষায়, এই ট্রাইক্লোরোমিথেনোজা আর CH3 যেটাকে বলা হয় ক্লোরোফর্ম, এর আর এক নাম হচ্ছে ক্লোরোফর্ম। নিশ্চয়ই তোমরা এবার এটা বুঝতে পেরেছো যে ক্লোরোফর্ম জানি, কিন্তু ক্লোরোফর্মকেই কিন্তু বলা হয় ট্রাইক্লোরোমিথেন। তো এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় দিতে পারে। কেন ট্রাইক্লোর হলো? দেখো, এখানে 3 আছে, তার মানে 3টে ক্লোরিন আছে, তো এর জন্য ট্রাইক্লোরোমিথেন। ডয়টেরিয়াম অক্সাইড কি? এর সংকেত হচ্ছে D2O। আচ্ছা, মার্কিউরাস ক্লোরাইড কি? এর সংকেত হচ্ছে HgCl বা Hg2Cl2 দেয় অনেক বইয়ে। সিলিকন অক্সাইড কি? এটা হচ্ছে SiO2, সিলিকন অক্সাইড। এবার ক্যালোমেল কাকে বলা হয়? তো মনে রাখবে, মার্কিউরাস ক্লোরাইড, একে বলা হয় ক্যালোমেল। পরীক্ষা আসবে এগুলো। ক্যালোমেল এর সংকেত কোনটি বা এটির আর এক নাম কি? তো এটা মার্কিউরাস ক্লোরাইড। আচ্ছা, এই যে D2O বলছি, এই D2O-তে মনে রাখবে এটা হচ্ছে ভারী জল, এবং ভারী জলে হাইড্রোজেনের কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? এটা পরীক্ষায় দেয়। তো ভারী জলে মনে রাখবে
তোমার হচ্ছে 1H2 তোমরা জানো, যারা অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করছো, 1H2 হাইড্রোজেনের 3টে আইসোটোপ হয়, একটা 1H1, 1H2, 1H3। এই 1H2 আইসোটোপটা কিন্তু এই D2O যেটা ভারী জল এখানে ব্যবহার করা হয়। আর সিলিকন অক্সাইড এটা অ্যাকচুয়ালি বালিকেও কিন্তু সিলিকন অক্সাইড বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আমাদের 50 নম্বর কোশ্চেন এখানেই শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে ভিডিওগুলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্ট করো। যদি কোনো ভুল ত্রুটি থাকে, মানে দু একটা ভুল হতে পারে, যদি ভুল হয় সেটা কমেন্টে তোমরা জানিয়ে দিও, তাহলে অপর যারা দেখবে তাদের একটু সুবিধা হয়, কেন অনেকেই কমেন্ট দেখে, চেক করে। ওকে, আর কি আমাদের কিন্তু এতেই একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এই সন্তু একাডেমি নামেই কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। সেখানে আমি বিভিন্ন ধরনের পিডিএফ দিয়ে থাকি। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।